দীর্ঘ 5-8টা দেখো বলেছে যে দুটো ভেক্টর এ এবং বি দুটো ভেক্টর একরেখীয় নয়, এ এবং বি ভেক্টর দুটো একরেখীয় নয়, অর্থাৎ সমরেখ নয়। এক্স এর মান নির্ণয় করে যাতে সি এবং ডি, সি একটা ভেক্টর দেওয়া আছে, ডি একটা ভেক্টর দিয়েছে, যাতে করে সি এবং ভেক্টর দুটো একরেখীয় হয়। তাহলে এ বি ভেক্টর দুটো একরেখীয় নয় বলা দিয়েছে, দুটো ভেক্টর এ এবং বি, দুটো ভেক্টর, একটা ভেক্টর এ এবং আর একটা ভেক্টর বি, এরা বলছে একরেখীয় নয়। এ বি একরেখীয় নয়, দুটো ভেক্টর এ বি এরা একরেখীয় ভেক্টর নয়। ঠিক আছে, তাহলে এক্স এর মান নির্ণয় করো যাতে করে সি ইজ ইকুয়াল টু, সি একটা ভেক্টর ধরো, পাঁচের অঙ্কটা করছি। সি ভেক্টরটা এক্স মাইনাস সেভেন ইন্টু এ, সি ভেক্টরটা হচ্ছে এক্স মাইনাস সেভেন ইন্টু এ প্লাস টু বি, এবং ডি ভেক্টরটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ বি, যেখানে এ এবং বি, এই যে এ বি এখানেও লাগানো হয়েছে, সিতেও লাগানো হয়েছে, ডিতেও লাগানো হয়েছে এ বি। এই এ বি ভেক্টর তো সমরেখ নয়, একরেখীয় নয়। তাহলে এক্স এর মান এমনভাবে নির্ণয় করো যাতে, এক্স এর মান নির্ণয় করো যাতে করে এই সি এবং ডি ভেক্টর দুটো একরেখীয় হয়। যে এক্স এর মান নির্ণয় করে যাতে সি এবং ডি একরেখীয় হয়, এক্স ইকুয়াল টু কত, ইন হুইচ সি এবং ডি কোলিনিয়ার। সি ভেক্টর এবং ডি ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। কন্ডিশন দুটো, দুটো কন্ডিশন এখানে আমার দেওয়া রয়েছে, যে সি ভেক্টর এক্স মাইনাস সেভেন ইন্টু এ প্লাস টু বি এবং ডি ভেক্টর টু এক্স প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস টু বি, এই দুটো ভেক্টর কোলিনিয়ার বলে দিয়েছে, একরেখীয়। একরেখীয় নয় কে, এ এবং বি, এ এবং বি এরা একরেখীয় নয়। তাহলে এক্স এর মান নির্ণয় করো। দুটো কন্ডিশন, একটা হচ্ছে সি এবং ডি ভেক্টর দুটো কোলিনিয়ার, এ এবং বি ভেক্টর দুটো কোলিনিয়ার নয়, একরেখীয় নয়। তো সি এবং ডি ভেক্টর একরেখীয়, বাট এ এবং বি ভেক্টর একরেখীয় নয়। তাহলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে যেটা গিভেন ডেটা, লাস্ট কন্ডিশন, সি এবং ডি কোলিনিয়ার হলে এক্স এর মান নির্ণয় করো, এই জায়গা থেকে আমি অঙ্কটা শুরু করবো। যেহেতু বলেছে সি এবং ডি একরেখীয় হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু সি এবং ডি বলে দিয়েছে কোলিনিয়ার বা একরেখীয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে যেটা বলে দিয়েছে কোলিনিয়ার, সেই জায়গা থেকে আমি শুরু করছি আর এই কন্ডিশনটা কাজে লাগাবো। তাহলে এখন শুরু করছি, যেহেতু সি এবং ডি কোলিনিয়ার ভেক্টর, তাহলে সি ইকুয়াল টু সাম স্কেলার ইনটু ডি লিখতে পারি। যেহেতু সি এবং ডি আর কোলিনিয়ার ভেক্টর, যেহেতু সি এবং ডি কোলিনিয়ার ভেক্টর, তাহলে সি ইকুয়াল টু সাম স্কেলার ল্যামডা ইনটু ডি ভেক্টর লিখতে পারি, যেখানে ল্যামডা হচ্ছে যে কোনো একটা স্কেলার। বুঝে গেল? যেহেতু সি এবং ডি এই ভেক্টর দুটো আমার কোলিনিয়ার ভেক্টর, তাহলে দুটো ভেক্টরকে কোলিনিয়ার কখন বলা হয়, যদি যে কোনো একটাকে অপরটার স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ করতে পারি। তাহলে যেহেতু সি এবং ডি আমার বইয়ে বলে দিয়েছে কোলিনিয়ার ভেক্টর, তাহলে সি ভেক্টর ইকুয়াল টু সাম স্কেলার ল্যামডা ইনটু ডি ভেক্টর, যেখানে ল্যামডা হচ্ছে যে কোনো একটা স্কেলার রাশি। এবার সি এবং ডি এর মানটা বসাও, সি এর মানটা এটা, ডি এর মানটা এটা, ল্যামডা যেমন আছে দিয়ে কম্পেয়ার করে মানটা বার করবো। তাহলে দিস ইমপ্লাইং, তাহলে সি এর মান এক্স মাইনাস সেভেন ইন্টু এ ভেক্টর প্লাস টু বি, এক্স মাইনাস সেভেন ইন্টু এ ভেক্টর প্লাস টু বি ইজ ইকুয়াল টু ল্যামডা, যেমন আছে ল্যামডা রেখে দিচ্ছি, ইন্টু ডি, ডি ভেক্টর বলতে টু এক্স প্লাস ওয়ান ইন্টু এ, টু এক্স প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এইবারে যেহেতু আমার বলে দিয়েছে এ এবং বি একরেখীয় নয়, একই রেখায় নয়, তাই উভয়পক্ষে এ এবং বি এর সহগ তুলনা করব। সহগ তুলনা তখনই করা যায়, দুটো ভেক্টরের ইকুয়াল থাকলে তাদের সহগটা তুলনা তখনই করা যায় যদি তারা একরেখীয় না হয়। তাহলে এদিকে একটা ভেক্টর রয়েছে, এদিকে একটা ভেক্টর রয়েছে, দুটো ভেক্টর ইকুয়াল, মাঝখানে চিহ্ন রয়েছে। তাহলে দুটো ভেক্টর ইকুয়াল তখনই সম্ভব যদি উভয় ভেক্টরের সহগগুলো ইকুয়াল হয়ে যায়। তাহলে এ এবং বি যেহেতু আমার কোলিনিয়ার ভেক্টর নয় বলেছে, তাহলে এর এ এর সহগ এর এর সহগ সমান হবে, এর বি এর সহগ এর বি এর সহগ সমান হবে।
তাহলে উভয় পক্ষে এ এবং বি এর সহগ যদি তুলনা করি তাহলে এক্স মাইনাস সেভেন ইন্টু এ সমান কি লিখতে পারবো? তো দিস ইমপ্লাইং তাহলে এ এবং বি এর সহগ যদি তুলনা করি তাহলে এক্স মাইনাস সেভেন বাঁদিকে এ সহগ এক্স মাইনাস সেভেন, ডান দিকে এ সহগ টু এক্স প্লাস ওয়ান ইন্টু ল্যামডা, টু এক্স প্লাস ওয়ান ইন্টু ল্যামডা। এদিকে বি এর সহগ হচ্ছে দুই দুই, এদিকে বি এর সহগ হতো মাইনাস ল্যামডা। ঠিক আছে, তাহলে এখান থেকে ল্যামডার মানটা মাইনাস টু বেরিয়ে গেল। দিস ইমপ্লাইং ল্যামডা ইকুয়াল টু মাইনাস টু, দিস ইমপ্লাইং ল্যামডা ইকুয়াল টু কত? মাইনাস টু বেরিয়ে গেল। এই ল্যামডার মানটা মাইনাস টু এবার এখানে বসাবো এক্স মাইনাস সেভেন ওই ইকুয়েশনে, তো ল্যামডা ইকুয়াল টু মাইনাস টু এই জায়গায় বসাও। তাহলে এক্স মাইনাস সেভেন ইন্টু টু এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস সেভেন ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইন্টু ল্যামডার মান মাইনাস টু বসালাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর যে মান বলবে সেটা হতে হবে, এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান আসবে তোমার ওয়ান। দিস ইমপ্লাইং এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর যে রেজাল্ট আসবে, যে মানটা আসবে সেটা হচ্ছে এক্স এর মান ওয়ান। এখান থেকে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু ক্যালকুলেশন করলে খুব সহজেই দেখবে এক্স এর মান এসে গেছে ওয়ান। তাহলে এক্স এর যে মানের জন্য সি এবং ডি ভেক্টরটা বলেছিলাম কোলিনিয়ার হবে, সেই মানটা কত? এক্স ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ান যদি হয়ে যায় তাহলে আমার সি এবং ডি যে ভেক্টর দুটো ছিল সেই ভেক্টর দুটো হবে কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, এটা একটা টাইপ গেল। এরপরে দেখো, এরপর আটেরটা বলছে, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রায় পরীক্ষা আছে, খুব ইম্পর্টেন্ট আটেরটা। আটের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলছে দুটি ইউনিট ভেক্টর বা দুটি একক ভেক্টরের সমষ্টি, সমষ্টি দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে প্রমাণ করো যে ভেক্টর দুটির অন্তরের মান দুটি একক ভেক্টরের সমষ্টি, দুটি একক ভেক্টরের সমষ্টি যদি একটা একক ভেক্টর হয়ে যায়, ভালো করে বলো, দুটি একক ভেক্টর, সব ভেক্টর না, দুটি ইউনিট ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর তোলা দেখ দিচ্ছি, দেখো দুটি একক ভেক্টর, এদের সমষ্টি একটি একক ভেক্টর, সমষ্টিও কিন্তু একটা একক ভেক্টর। যেগুলো তোলা দাগ দিচ্ছি ওগুলো ইম্পর্টেন্ট, ওইটা সাহায্যে অঙ্কটা করবো। তাহলে দুটি একক ভেক্টর, তাদের সমষ্টিও একটি একক ভেক্টর যদি হয় তাহলে প্রমাণ করো যে ভেক্টর দুটির অন্তরের মান, মানে ভেক্টরের বিয়োগফলটা রুট থ্রি হবে, অন্তরের মান রুট থ্রি হবে। দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে প্রমাণ করো যে ভেক্টর দুটির অন্তরের মান রুট থ্রি হবে। মানে কেমন, কি বলতে চাইছে? তাহলে একক ভেক্টর দুটি আমি ধরে নিই, দুটি একক ভেক্টর কি কি ধরে নিই, সলিউশন দেখো। তাহলে একক ভেক্টর দুটো ধরে নিলাম, একটা এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর বলে দিয়েছে একক ভেক্টর। তাহলে ধরে নাও দুটি একক ভেক্টর তাদের সমষ্টি একটা একক ভেক্টর, তাহলে একক ভেক্টর দুটো হচ্ছে এ এবং বি। ঠিক আছে, তা ধরে নেই ভেক্টর দুটো হচ্ছে এ এবং বি, যেহেতু বলে যে এই দুটো একক ভেক্টর দেয়ারফর মডুলাস অফ এ ইকুয়াল টু ওয়ান। এটা গিভেন কন্ডিশন, বলেছে দুটো একক ভেক্টর এ এবং বি, দুটো একক ভেক্টর ধরে নিলাম, যেহেতু এ এবং বি একক ভেক্টর তাহলে আমি বলতে পারি মড ইকুয়াল টু ওয়ান, মড বি ইকুয়াল টু ওয়ান। আবার পরেই বলেছে তাদের সমষ্টিও একটি একক ভেক্টর, অর্থাৎ এ প্লাস বি সেটাও আমার একক ভেক্টর। এছাড়াও যেহেতু তাদের সমষ্টি একক ভেক্টর তাহলে এ এবং বি ভেক্টর সমষ্টি হতে প্লাস বি, তাদের মড ভ্যালু নিশ্চয়ই ডেফিনেটলি ওয়ান আছে। তাহলে মড এ ইকুয়াল টু ওয়ান, মড বি ইকুয়াল টু ওয়ান এবং মডুলাস অফ এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান, এত কিছু কন্ডিশন দেওয়া আছে, তিনটে কন্ডিশন দেওয়া আছে। দুটি একক ভেক্টর, একটা একক ভেক্টর এ ধরলাম, একটা বি ধরলাম, তাহলে মড এ ইকুয়াল টু ওয়ান, যেহেতু একক ভেক্টর, মড বি সেটাও ইকুয়াল টু ওয়ান, কারণ এ এবং বি দুজনকে ইউনিট ভেক্টর ধরে নিয়েছি, তাহলে মড ইকুয়াল টু ওয়ান ধরতে পারি, মড বি ইকুয়াল টু ওয়ান বলতে। আবার সেই এ এবং বি যে দুটো ভেক্টর নিয়েছিলাম তার যোগফলটাও বলছে একটা ইউনিট ভেক্টর, এই যে বলছে তাদের সমষ্টি একটা ইউনিট ভেক্টর, সমষ্টিগত এ প্লাস বি, তাদের মড ভ্যালু ডেফিনেটলি ওয়ান, এটা দেওয়া আছে।
ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, তোমাকে বার করতে হবে, বা ইউ হ্যাভ টু প্রুভ, তোমাকে প্রমাণ করতে হবে ভেক্টর দুটির অন্তরের মান √3। অর্থাৎ ইউ হ্যাভ টু প্রুভ, তোমাকে প্রমাণ করতে হবে, ইউ হ্যাভ টু প্রুভ ইউ হ্যাভ টু প্রুভ মডিউলাস অফ a মাইনাস b ইকুয়াল টু √3। অর্থাৎ মানের অন্তরের মান, এই যে ভেক্টর দুটির অন্তরের মান, অন্তর মানে বিয়োগফল, তাদের মান, মান মানে মড, তার মানে তোমাকে প্রমাণ করতে হবে মডিউলাস অফ a মাইনাস b ইকুয়াল টু √3। বোঝা গেল কোশ্চেনটা? তাহলে দুটি ইউনিট ভেক্টরের সমষ্টি একটা ইউনিট ভেক্টর, দুটি ইউনিট ভেক্টর a এবং b, তাদের সমষ্টি ইউনিট ভেক্টর মানে সমষ্টি মানে যোগফলের মড ভ্যালুটা 1 হয়ে যাবে। তোমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে অন্তরের মান হচ্ছে √3। তাহলে অন্তর বলতে তাদের বিয়োগফলটা, তাহলে বিয়োগফলের মান বলতে মডিউলাস অফ a মাইনাস b ইকুয়াল টু √3। ঠিক আছে? তাহলে তোমার প্রমাণ করতে যেভাবে হোক a মাইনাস b ইকাল টু √3। এবার সেই প্রমাণের রাস্তায় একে একে যাচ্ছি। দেখো, লেখো, আমরা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুব স্বাভাবিকভাবেই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা জানি প্রত্যেকেই। তাহলে আমরা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু স্কোয়ার সমান 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে আমরা সকলেই জানি। এবার দেখো, এখানে একটা প্রপার্টি আগেও বলেছিলাম, এখনও বলেছি, সেটা হচ্ছে এটাই যে যে কোনো একটা ভেক্টর, এখানে লিখছি দেখো, যে কোনো একটা ভেক্টর তার স্কোয়ার, এটা মানে হচ্ছে ভেক্টরের মড ভ্যালু তার স্কোয়ার একই জিনিস। যে কোনো একটা ভেক্টর তার মাথায় স্কোয়ার যা, ভেক্টরের মড ভ্যালু স্কোয়ার একই জিনিস, একই হয়। ভেক্টর এ তার স্কোয়ার যা, মডুলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার একই জিনিস। অর্থাৎ ভেক্টর এ স্কোয়ার যা, মড এ তার হোল স্কোয়ার কিন্তু একই জিনিস। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারও যা, মডুলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু আমার একই জিনিস, সেটাই লিখবো। তাহলে ভেক্টর এ স্কোয়ার জায়গায় মড স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে মডিউলাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে মডিউলাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার মানে মড স্কোয়ার, বি স্কোয়ার মানে মড স্কোয়ার। এবার সব মান দেওয়া আছে, দেখো মডের মান দেওয়া আছে, মড বিন দেওয়া আছে, মড অফ এ প্লাস বি দেওয়া নেই, কার মডিউলাস অফ এ মাইনাস বি মানটা দেওয়া নেই। তাহলে মডিউলাস এ প্লাস বির মান কত? 1 দেওয়া আছে, এই যে মডিউলাস এ প্লাস বি মান 1 দেওয়া আছে। মডিউলাস এ মাইনাস দেওয়া নেই, সেটাই বার করতে হবে। মড স্কোয়ার মান দেওয়া আছে, মড বি স্কোয়ার মান দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা রেজাল্টস আমার কিন্তু দেওয়া আছে। তাহলে সেখান থেকে ডেফিনেটলি মডুলাস অফ এ মাইনাস বি এর মান আমার বেরিয়ে যাবে। দেখো, বার করে দিচ্ছি আমি। দেখো, এখান থেকে আমরা উপর দিকে ফিরে যাচ্ছি, আরো চিহ্ন দিয়ে দিচ্ছি, উপর দিকে ফিরে যাচ্ছি। তাহলে মডুলাস অফ এ প্লাস বি এর মান কত? 1। তাহলে 1 স্কোয়ার, দিস ইমপ্লাইং 1 স্কোয়ার প্লাস মডুলাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু মড স্কোয়ার, মডের মান কত? 1, 1 স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার, মড বির মান কত? মড বি হচ্ছে 1, 1 স্কোয়ার। তাহলে যেহেতু মডুলাস অফ এ প্লাস বির মান 1, মডুলাস অফ এ প্লাস বি তার মান 1, মড এ ইকুয়াল টু 1, মড বি ইকুয়াল টু, সব মানগুলো বসতে হবে। মডুলাস অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার, মডুলাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার যেমন আছে রেখে দিই, কারণ এটার মান তো বার করতে হবে, যে মডুলাস অফ এ মাইনাস বি বার করতে হবে। ইজ ইকুয়াল টু 2 ইন্টু মড স্কোয়ার, মড এ বলতে কত? 1, তাহলে 1 স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার, মড বি স্কোয়ার কত? মড বি ইকুয়াল টু 1, এই যে মড বি ইকুয়াল টু 1 স্কোয়ার। ঠিক আছে? এইবারে ক্যালকুলেশন করতে থাকো, এখান থেকে মডুলাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার বার করতে হবে। প্রমাণ হয়ে গেল যে ভেক্টর দুটোর মানের অন্তর, অর্থাৎ মডুলাস অফ এ মাইনাস বি রুট থ্রি প্রমাণ হয়ে গেল। এই যে মডুলাস অফ এ মাইনাস বি রুট থ্রি প্রমাণ করতে হবে, প্রমাণটা আমার হয়ে গেল। ঠিক আছে? তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় কিন্তু পরীক্ষা আছে, এটা তোমরা কিন্তু দেখে যাবে। পরে 11 অঙ্কটা, চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পরপর যোগ করলে একটি সামুদ্রিক উৎপন্ন হবে, এটা ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে হবে ইউজিং ভেক্টর মেথড। ভেক্টর পদ্ধতির সাহায্যে দেখা হচ্ছে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পরপর যোগ করলে একটি সামুদ্রিক উৎপন্ন হয়, এটা ভেক্টর পদ্ধতির সাহায্যে, ভেক্টর মেথড।
ভেক্টর পদ্ধতির সাহায্যে দেখাতে হবে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পরপর যোগ করলে যোগফল একটি সামান্তরিক হবে। এটা ভেক্টর অর্থাৎ জ্যামিতিক প্রুফগুলো ভেক্টরের দ্বারা সাহায্যে করতে হবে। ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করা যে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পরপর যোগ করলে যোগফল একটি সামান্তরিক উৎপন্ন হবে। ঠিক আছে, তো ছবিটা প্রথমে আঁকছি। মনে করো ABCD একটা চতুর্ভুজ। ঠিক আছে, ABCD এটা একটা চতুর্ভুজ। এই যে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু, এবার প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু মনে করো এই বাহুটার মধ্যবিন্দু ই, এই বাহুটার মধ্যবিন্দু মনে করো এফ, এটা মধ্যবিন্দু মনে করো জি, এটা মধ্যবিন্দু মনে করো এইচ। তাহলে ABCD একটা চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহুর AB বাহুর মধ্যবিন্দু ই, AB বাহুর মধ্যবিন্দু ই, BC বাহুর মধ্যবিন্দু এফ, সিডি বাহুর মধ্যবিন্দু জি এবং এডি বাহুর মধ্যবিন্দু এইচ। তাহলে প্রথমে যেটা ধরে নিলাম সেটা লিখে নিচ্ছি। তাহলে ধরি ABCD হলো একটি চতুর্ভুজ, সেটা লিখলাম। ধরি ABC প্রত্যেক ভাষায় লিখতে হবে, এই অঙ্কটা ক্ষেত্রে লিখে দিচ্ছি, বাকি অঙ্কটার ক্ষেত্রে আর লিখবো না, তোমরা নিজে থেকেই করে নেবে। তাহলে ABCD হলো একটি চতুর্ভুজ যার AB, BC, CD, AD বাহুর মধ্যবিন্দুগুলো যথাক্রমে বলে দিয়েছে EFGH, অর্থাৎ AB বাহুর মধ্যবিন্দু ই, BC বাহুর মধ্যবিন্দু এফ, CD বাহুর মধ্যবিন্দু জি এবং AD বাহুর মধ্যবিন্দু এইচ, এটা ধরে নিলাম। তাহলে ABCD একটা চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু EFGH ধরে নিলাম। সেই মধ্যবিন্দুগুলো যদি পরপর যোগ করি, দেখো যোগ করে দিচ্ছি। এটার সঙ্গে এটা যোগ করলাম, এফ এর সঙ্গে জি যোগ করলাম, এটার সঙ্গে এটা যোগ করলাম, এটার সঙ্গে এটা যোগ করলাম। অর্থাৎ প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু যেগুলো হলো সেই বাহুগুলো পরপর যোগ করলাম। এই যে মধ্যবিন্দু পরপর যোগ করলে এটি সামান্তরিকতা। এই যে EFGH তোমাকে এটা সামান্তরিক দেখাতে হবে। মধ্যবিন্দু যোগ করার পরে EFGH তৈরি হলো, মানে তোমাকে দেখাতে হবে EFGH এটা একটা সামান্তরিক। তোমাকে দেখাতে হবে যে EFGH এই যে ফিগারটা, এই ফিগারটা একটা সামান্তরিক, এটা প্রমাণ করে তোমায় দেখাতে হবে। ঠিক আছে, তাহলে চতুর্ভুজ ধরে নিলাম, চতুর্ভুজের মধ্যবিন্দু ধরে নিলাম, প্রত্যেকটা মধ্যবিন্দু ধরে নিলাম। সেই মধ্যবিন্দুগুলো পরপর যোগ করে দেখালাম, এটার সঙ্গে এটা যোগ করলাম, এটার সঙ্গে এটা যোগ করলাম, পরপর যোগ করলাম। যোগ করার পরে যে ফাইনাল ফিগারটা তৈরি হলো EFGH, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারটাকে একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। সামান্তরিক দেখাতে গেলে কি করতে হয় আমরা জানি। সামান্তরিকের প্রপার্টিস কি? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়ে যায়। সামান্তরিকের প্রপার্টিস হচ্ছে সামান্তরিকের বিপরীত। সামান্তরিকের প্রপার্টি কি? এটা একটা ধরো সামান্তরিক, ঠিক আছে, এটা একটা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে প্রপার্টি যদি এটা ABCD হয়ে যায়, তাহলে এর প্রপার্টি হচ্ছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, সমান্তরাল হবে। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, সমান্তরাল হবে। সামান্তরিকের প্রপার্টি তাই। সামান্তরিকের ক্ষেত্রে প্রপার্টি হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল দেখাতে পারলে সেটা আমার সামান্তরিক প্রমাণ হয়ে যাবে। তারপরে EFGH এটাকে সামান্তরিক দেখাতে গেলে আমার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল দেখাতে হবে। একই রকমভাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল দেখাতে হবে। তাহলে আমি যে কোনো একটা দেখাবো, এটার সঙ্গে এটা সমান এবং সমান্তরাল দেখাবো, দিয়ে অনুরূপভাবে লিখে দেবো এটার সঙ্গে এটা সমান এবং সমান্তরাল। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে EF ইজ প্যারালাল টু HG। EF এবং HG প্যারালাল এবং সমান, এটা আমি দেখাবো। ঠিক আছে, তাহলে এটা দেখাতে গেলে কি করতে হবে? অবশ্যই ভেক্টর মেথডের সঙ্গে দেখাতে হবে, কনসেপ্ট অফ পজিশন ভেক্টর। ঠিক আছে, সেই পজিশন ভেক্টর সাপেক্ষে দেখাবো। সেটা দেখানোর জন্য ঠিক যেভাবে ভাষাটা এখানে যেমন একটা ভাষা লিখেছি, এই ভাষাটা তোমার প্রথমে লিখতে হবে। এরপরে যে ভাষাটা লিখবে সেই ভাষাটা আমি লিখে দিচ্ছি, কেন? দেখো ধরি এ বি সি ডি শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর হলো
এ বি সি ডি যে চারটে শীর্ষবিন্দু আছে তাদের অবস্থান ভেক্টরগুলো যতক্ষণ বললাম, এ এর অবস্থান ভেক্টর এ, বি এর অবস্থান ভেক্টর বি, সি এর অবস্থান ভেক্টর সি, ডি এর অবস্থান ভেক্টর হচ্ছে ডি। অর্থাৎ প্রত্যেকটা অবস্থান ভেক্টর কারো না কারো সাপেক্ষে এ বি সি ডি। অর্থাৎ এর অবস্থান ভেক্টর এ লিখে দিলাম, অর্থাৎ এ বি সি ডি যে চারটে শীর্ষ ছিল চতুর্ভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এ বি সি ডি। এর পাশে ব্র্যাকেটে এ লিখেছি মানে এর অবস্থান ভেক্টর কারো না কারো সাপেক্ষে, বি এর পাশে বি লিখেছি মানে বি এর অবস্থান ভেক্টর বি, সি এর পাশে সি লিখেছি মানে সি এর অবস্থান ভেক্টর সি, ডি এর পাশে ডি লিখেছি মানে ডি এর অবস্থান ভেক্টর ডি। এটা লিখে নেওয়া হলো, ঠিক আছে। তাহলে আগে একটা ভাষা লিখলাম, এখন একটা ভাষা লিখলাম, দুটো অবস্থান। এবার বলে দিয়েছিল ই এফ জি এরা কি বাহুগুলোর মধ্যবিন্দু। তাহলে ই যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে ই এর অবস্থান ভেক্টর কত? ই যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে ই এর অবস্থান ভেক্টর কত হবে? অবশ্যই এ প্লাস বি বাই টু। মধ্যবিন্দু হলে কি হয়? এ প্লাস বি বাই টু হয়ে যায়। তাহলে ই যেহেতু আমার এ বি বাহুর মধ্যবিন্দু, কোশ্চেন বলে দিয়েছিল যে ই এফ জি প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু, তাহলে ই এর অবস্থান ভেক্টর কত হবে? এ প্লাস বি বাই টু। একই রকম ভাবে এফ এর অবস্থান ভেক্টর কত হবে? এফ এর অবস্থান ভেক্টর হবে বি প্লাস সি বাই টু। জি এর অবস্থান ভেক্টর কত হবে? সি প্লাস ডি বাই টু। এইচ এর অবস্থান ভেক্টর হবে এ প্লাস ডি বাই টু। তাহলে যেহেতু ই এফ জি এইচ এরা প্রত্যেকই আমার বাহুর মধ্যবিন্দু, সেই জন্য ওদের অবস্থান ভেক্টর যতক্রম হবে ই এর ক্ষেত্রে হবে এ প্লাস বি বাই টু, এফ এর ক্ষেত্রে হবে বি প্লাস সি বাই টু, জি এর ক্ষেত্রে হবে ডি প্লাস সি বা সি প্লাস ডি বাই টু, জি এর ক্ষেত্রে, এইচ এর ক্ষেত্রে কত? এটা এ, এটা ডি এর মধ্যে, তাহলে এ প্লাস ডি বাই টু, তাহলে এ প্লাস ডি বাই টু হলো। তাহলে এদের অবস্থান ভেক্টর, তাহলে এ বি সি এর অবস্থান ভেক্টর পেয়ে যাওয়া মানে ই এফ জি এইচ এর অবস্থান ভেক্টর পেয়ে যাওয়া। তাহলে এই বাহুটার অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। তাহলে ই এর অবস্থান ভেক্টর কত? এ প্লাস বি বাই টু। ই এর পাশে লিখে দেবো এ প্লাস বি বাই টু। জি এর অবস্থান হচ্ছে সি প্লাস ডি বাই টু। এইচ এর অবস্থান ভেক্টর এ প্লাস ডি বাই টু। তাহলে ই এফ জি এইচ, তাহলে ই এফ জি এইচ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। তাহলে আমাকে কি দেখাতে হবে? যে ই এফ ইজ প্যারালাল অ্যান্ড ইকুয়াল টু এইচ জি। ই এফ এবং এইচ জি পরস্পর সমান এবং সমান্তরাল দেখাতে হবে, ঠিক আছে। এটা আমার টার্গেট। তাহলে ই এফ এবং এইচ জি পরস্পর সমান এবং সমান্তরাল দেখাতে হবে। তাহলে এখন দেখো ই এফ সমান কত হবে? ই এফ মানে এফ এর পজিশন ভেক্টর বিযুক্ত ই এর পজিশন ভেক্টর। ই এফ মানে কি? ই এফ এফ এর পজিশন ভেক্টর বিযুক্ত ই এর পজিশন, এফ এর পজিশন ভেক্টর বি প্লাস সি বাই টু মাইনাস ই এর পজিশন ভেক্টর কত? এ প্লাস বি বাই টু সমান, তাহলে বি বাই টু করে দেবে, তাহলে সি বাই টু মাইনাস এ বাই টু হলো। তাহলে ই এফ কত? সি বাই টু মাইনাস এ বাই টু। এটা হচ্ছে ই এফ এর মান, এটা বক্সের মধ্যে রেখে দাও। তাহলে ই এফ এর মান হচ্ছে সি বাই টু মাইনাস এ বাই টু। এইচ জি, জির অবস্থান ভেক্টর সি প্লাস ডি বাই টু বিযুক্ত এইচ, এইচ হচ্ছে প্লাস ডি বাই টু সমান সি বাই টু বিযুক্ত এ বাই টু। এটা কার? এইচ জির মান। তাহলে এইচ জির মান কত? সি বাই টু বিযুক্ত এ বাই টু। তাহলে ই এফ এর মান সি বাই টু বিযুক্ত এ বাই টু এসছে, এইচ জির মান সি বাই টু বিযুক্ত এ বাই টু এসছে। তাহলে ই এফ সমান এইচ জি লিখতে পারি। দেয়ারফর ই এফ সমান কি লিখতে পারো? দেয়ারফর ই এফ সমান এইচ জি। তাহলে ই এফ সমান এইচ জি লিখে দিতে পারি। তাহলে ই এফ সমান এইচ জি হওয়া মানে কি? তাহলে ই এফ এবং এইচ জি পরস্পর প্যারালাল এবং ইকুয়াল বলতে পারি। কারণ সমান মানে কি? সমান মানে সমান দেওয়া আছে, এবং এটা সমান এটা মানে কি? এটার সঙ্গে এটা প্যারালাল বলতে পারো, কারণ দুটো ভেক্টরকে প্যারালাল বা কোলিনিয়ার বলা হয় যদি যে কোনো একটা ভেক্টর অপরটা স্কেলার মাল্টিপল। এখানে কিছু নেই মানে ওয়ান আছে, কোনো কিছু নেই মানে স্কেলার ওয়ান আছে, কিছু নেই মানে স্কেলার ওয়ান আছে। তাহলে যে কোনো একটা ভেক্টর অপরটার স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ হয়ে গেল, আবার ওটা সমান ওটা বলা যেতে পারে। তাহলে কি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল প্রমাণ হয়ে গেল। যদি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল হয় তাহলে অনুরূপভাবে দেখানো যায় যে ই এইচ ইজ প্যারালাল টু এফ জি। এটা দেখাতে হবে। তা অনুরূপভাবে লেখা যায় যে এইচ এফ ইজ প্যারালাল টু জি এফ। তাহলে অনুরূপভাবে লিখবে লাস্টে, অনুরূপভাবে একই রকম ভাবে অনুরূপভাবে এইটা প্যারালাল টু এটা দেখানো যায়। অনুরূপভাবে ই এইচ
ইজ প্যারালাল টু এফ জি দেখানো যায়। তাহলে অনুরূপভাবে ইএফ ইজ প্যারালাল টু এফ জি দেখানো যায়। তাহলে প্রথমে একটা দেখিয়ে দিলাম যে ইএফ ইজ প্যারালাল টু এইচ জি, এটা যেমন দেখিয়ে দিলাম এটার সঙ্গে এটা প্যারালাল, অনুরূপভাবে এটার সঙ্গে এটা প্যারালাল দেখানো যায়, সেটা দেখানোর দরকার নেই। তাহলে এটা, তাহলে যেহেতু বিপরীত বাহুর সমান এবং সমান্তরাল দেখিয়ে দিলাম, তাহলে প্রমাণ হয়ে গেল যে অবশ্যই ইএফ জি এইচ একটা মানে একটা কি ইএফ জি এইচ একটা সামুদ্রিক প্রমাণ হয়ে গেলো। তাহলে ইএফ জি এইচ এই যে নতুন ফিগারটা তৈরি হয়েছিল, সেই ফিগারটা ডেফিনেটলি একটা সামুদ্রিক। এইভাবে কয়েকটা লেখা অঙ্ক রয়েছে, সব একই টাইপের। আমি ঠিক যেভাবে লিখলাম এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা লিখে লিখে এগিয়ে যাবে, আশা করি তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু লেখা কিন্তু লিখতে হবে প্রত্যেকটা অঙ্কেতে। এই অঙ্কটার ক্ষেত্রে আমি যেভাবে লিখলাম, বাকি যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলোর ক্ষেত্রে অবশ্যই এইভাবে লিখে লিখে তোমার প্রমাণগুলো করবে।